আশা অসহায় চোখে চেয়ে বলল, বিশ্বাস কর বনু, সব হঠাৎ ঘটেছে। ভবিষ্যতের কাহিনী সম্পর্কে আমি নিজেও অবগত ছিলাম না। তাসফি ভাব নিয়ে বলল। ঠিক আছে, করলাম তোকে বিশ্বাস, যা। সৃজন বলল, কি করেছিস দোস্ত? তুই তো কামাল করে দিয়েছিস। সুন্দরী বউ একদম আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়ে এলি, বাহ বাহ। আশা সকলের কথায় লজ্জায় মিলিয়ে যাচ্ছে। আর দেখো তার বর মহাশয় কেমন দাঁত কেলিয়ে হাসছে, অসভ্য পুরুষ মানুষ একটা। সবাই চলে যেতে আশা সুজনের দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে শুধালো, আপনার বন্ধুরা সবাই আসবে, আমায় তো বলেননি আগে। সুজন নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, তোমায় কেন বলতে হবে? আশা চোখ ছোট ছোট করে চেয়ে রইল। আশ্চর্য, তাকে দেখতে আসলো সবাই আর তাকে জানাবে না? ইস, সে একটু পরিপাটি হয়ে থাকতে পারতো। বিকেলবেলা মায়ের নিজের রুমে বসে চিন্তায় মগ্ন। তার মনে হয় না বাসন্তী নিজে থেকে আর তাকে লাই দেবে। এতদিন যাবৎ ফোন দিয়েই যাচ্ছে, অথচ পাষাণ্ডা মানবী একবার তার কল রিসিভ করেনি। মাহিনের ভারাক্রান্ত হৃদয় হতাশ হয়। এবারে যা করার তার নিজেকেই করতে হবে হয়তো। মনের মানুষটিকে নিজের করে পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। এই ধরনেতে কষ্ট ব্যতীত সুখ খোঁজার চেষ্টা করাটা আসলে বৃথা। আবেদা বেগম তার সঙ্গে কথা বলে না প্রয়োজন ব্যতীত। বাবাকে হারিয়েছে চিরতরে, সে চায় না আর মাকে কষ্ট দিতে। মাহিন বসা থেকে উঠে দাঁড়ালো, ধীর কদমে এগিয়ে গেল মায়ের রুমের দিকে। আবেদা বেগম বিছানায় বসে তসবি জপছিলেন। মাহিন গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল, তীব্র আকুতি মিনতি মিশিয়ে বলল, একটু বোঝার চেষ্টা করো মা, তুমি আর পারুল ছাড়া আমার আর কে আছে বলো? তুমি এমন করে থাকলে তোমার ছেলে কি ভালো থাকে বলো? বাসন থেকে ভালোবাসে, তাকে ছাড়া আমি কি করব? তুমি পারুল যেমন আমার কাছে ইম্পর্টেন্ট। আবেদা বেগম ছেলের গালে ঠাস করে চড় বসিয়ে দিলেন। মাহিন হতবাক হয়ে মায়ের পানি চাইল। এই চিনলে বুঝি তুমি মাকে এতটা নির্ম মানসিকতার মনে হয় তোমার আমাকে? তুমি যাকে ভালোবাসো বিয়ে করো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি আর বাঁচবই বা কতদিন, কখন উপরওয়ালা ডাক পড়ে যায় কে জানে। বিয়ের পর সারা জীবন সংসার তো করবে তুমি। আর কখনো আমায় দেখেছো মেয়েটাকে হেয় করতে? বলো, কোনো কিছুতে আমার সমস্যা নেই, কিন্তু তুই কেন আমার থেকে সব লুকালি বল? তার উপর নাটক করতে বলেছিস মেয়েটাকে। এর মাধ্যমে মেয়েটার মনে কষ্টটা কত জমা হয়েছে তুই বুঝেছিস তা? মেয়েটা সেদিন কষ্ট পেয়ে চলে গেল। মাহিনের চোখ ছলছল করে উঠল। এত কিছুর পরও মা বাসন্তীর কষ্টের কথা ভাবছে। উত্তেজিত মাহিন মাকে শক্ত করে জড়িয়ে ধরল, চিৎকার করে বলল, থ্যাংক ইউ মা, আমার মিষ্টি মা। আর কখনো কিছু লুকাবো না মা তোমার থেকে, প্রমিস। আমি চাই আগে নিস্তব্ধকে বলতে, ও কি বলে দেখার পর আমি তুমি পারুল বাসন্তীর বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। আমার বিশ্বাস কেউ আপত্তি করবে না। তুমি যাবে তো? মা ছেলের এতদিনের অভিমানে দীর্ঘ পাল্লার ভাটা পড়ল। আবেদা বেগম পরম আবেশে ছেলের মাথায় হাত বোলায়। ভদ্রমহিলা ছেলের কথায় চিত্ত চঞ্চল হয়। যাব বাবা, অবশ্যই যাব। আমার ছেলে পছন্দ করলে দরকার হয় স্বর্গ থেকে অপ্সরীয় নিয়ে আসবো। পারুল ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, মা ছেলে তোমরা আমে দুধে মিশে গেলে, আর এতদিন আমি বেচারা যে তোমাদের জন্য খেটে গেলাম, আমার আদর কোথায় শুনি? আই বুড়ি, তোর আবার আদর লাগে নাকি? তোকে তো করেই পেয়েছিলাম, বুঝিস না? ভাইয়া, ভালো হবে না। পারুল এসে অপর পাশে দিয়ে মাকে জড়িয়ে ধরল। তিনজনেই হেসে ফেলল। এই তো তাদের ভরা সংসার, বাসন্তী এলে পরিপূর্ণ হবে। সন্ধ্যার পূর্বে গ্রাম থেকে পুনরায় সকলে ফিরে এলো ওসমান ভিলায়। আজও থাকার কথা ছিল, কিন্তু ফুপু আসার খবর শোনার পর সেটা আর সম্ভব হলো না। সবার সঙ্গে ফুপুর আরেক জোট কথা কাটাকাটি হলো আরামসে। ফুপু সবার বিরুদ্ধে কথা বললেও অনিমা বেগম আর তাসফিকে কিছুই বললেন না। দুজনকেই তার খানিকটা পছন্দ হলো কিনা। ফুপুর কথার বিপরীতে বাপ ভাই আর ভাতিজা শুধু অসহায় মুখ করে চেয়ে থেকেছে। আর কী বা করার। পরদিন নিস্তব্ধ নিজের চেম্বারে বসেছিল। সেখানে হঠাৎ আগমন ঘটল মাহিনের। নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে তার পানে চাইল। কি ব্যাপার বলতো? হঠাৎ আমার দ্বারে তুই? মহিলাদের দাঁত ওঠানো বাদ দিয়ে আমার দ্বার গোড়ায় তোর কি কাজ শুনি? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, কিছু না, ওই আর কি। এই যে তোর জন্য একটা চিঠি এনেছিলাম, বুঝলি? নিস্তব্ধ বিস্ময় নিয়ে শুধালো, আশ্চর্য, আমি কি তোর প্রেমিকা লাগি যে তুই আমায় চিঠিপত্র দিচ্ছিস? মাথা ঠিক আছে তো?
শোন না ভাই, রাগ করছিস কেন? আমি চলে গেলে খুলে পড়িস। আমি যাই, হ্যাঁ? আমি যাওয়ার পরে মনোযোগ দিয়ে পড়িস। উত্তর বা সিদ্ধান্ত যেটাই হোক সেটা আমার মতো চিঠি লিখে জানাতে পারিস, আবার মেসেজও করতে পারিস। আমি কিচ্ছু মনে করবো না। আসছে। নিস্তব্ধ অবাক চোখে মাহিনের যাওয়ার পানে চেয়ে রইল। নিস্তব্ধ ভ্রু কুচকে মাহিনের চিঠিখানার দিকে তাকিয়ে আছে। প্রিয় নিস্তব্ধতা। প্রথম সম্বোধনটুকু পড়েই নিস্তব্ধর মেজাজ বিগড়ে গেল। আশ্চর্য, তার জেন্ডার নিয়ে প্রশ্ন তুলছে অসভ্য ছেলে। নামের সাথে তা কেন যুক্ত করতে হবে? তাই একটু নিস্তব্ধ পাশে থাকা কলমটা দিয়ে কেটে কুটে দিল। হ্যাঁ, এবার ঠিক আছে। তারপর পড়তে শুরু করলো। রাগ করিস না ভাই, এরপর যা বলবো তাতেও রাগ করিস না। তো রাগটা বাড়াতেই নামের বিকৃতিটা করেছে। প্রথম রাগ প্রকাশের হয় ধ্বংসলীলা, কিন্তু মানুষের রাগ একবার হলে পর মুহূর্তে আবার হলে তা প্রকাশের জন্য মনোযোগ ধরে রাখা দেয়। রাগের পরিমাণও কিছুটা কমে যায়, তাই তোকে প্রথমেই রাগান্বিত করলাম। শোন, এই মুহূর্তে তো আমি তোর সামনে নেই, তাই এবার আসল কথাটা বলে দিই। একজনকে ভীষণ ভালোবাসে, একটা সময় গিয়ে সেও আমায় ভালোবাসলাম, কিন্তু যখন আমার মুখে প্রবেশ করার সময় এলো মেয়েটা তখন পেছিয়ে গেল। সমাজ, নিজের পরিবার, আমার পরিবারের কথা ভেবে আমরা কি ভাববো, কি বলবো, সব কিছু উপেক্ষা করে মেয়েটাকে আপন করে নিতে ভালোবাসার মানুষটিকে হাজারো দুঃখের মাঝে একটু করে। মেয়েটির নাম বাসন্তী, আমার প্রিয় বন্ধু নিস্তব্ধর বলছে। আমি তোর উত্তর চাই নিস্তব্ধ, প্লিজ নেগেটিভ উত্তর দিস না, আমি তাহলে বাঁচতে পারবো না। এতে আমি হতভাগা মাহিন। চিঠিখানার দিকে নিস্তব্ধ হতবাক হয়ে চাইল। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে মাহিনকে কল দিল। চেম্বারে আয়। চেম্বারে কেমন করে যাব? আমি তো চলে এসেছি দোস্ত। পশ্চাৎ বরাবর এক লাথি মারবো, সব মিথ্যা কথা বেরিয়ে যাবে। আমি জানি তুই হসপিটালে আছিস, দ্রুত আয়। এভাবে আমার মিথ্যা ব্লেম দিতে পারিস না তুই, দিস ইজ নট ফেয়ার। আসবি কিনা তুই? আসছি তো, এমন করছিস কেন? আশ্চর্য, মনে হচ্ছে আমি চুরি করেছে। হ্যাঁ করেছিস, আয়। মাহিন আসলেই হসপিটালেই ছিল। মনের মাঝে তার আকুপাকু করছিল, তাই তো রয়ে গিয়েছিল। মাহিন কাচুমাচু মুখ করে পুনরায় চেম্বারে এলো। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, কতদিন চলছে এসব? একদিনও না। তবে মানে ওই আর কি, এমনি কথাবার্তা বলতাম মাঝে মাঝে, কিন্তু এখন তো তোর বোন ফোনও বন্ধ করে রেখেছে। আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি, তোর যা করার আমার বাড়িতে গিয়ে কর। বোন রাজি হলে, বাবা মা রাজি হলে আমিও রাজি, বুঝেছিস? সো আমার কাছে এত প্যাচাল পেরে লাভ নেই। জীবনটা সম্পূর্ণই আবার, কিন্তু তার ভালো খারাপ দেখারও আমার একটা দায়িত্ব আছে। আমি তাই করব। তার মানে আমি তোমাদের বাড়িতে মাকে নিয়ে যেতে পারি, তাই তো? নিস্তব্ধ নির্লিপ্ত কণ্ঠে বলল। তুই যা ভাবছিস। মাহিন নিস্তব্ধকে জড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মাহিন নিস্তব্ধকে কিস করতে যেতেই নিস্তব্ধ ঠাস করে তার গালে চড় বসিয়ে দিল। মেয়ে মানুষের মতো কথায় কথায় গায়ে পড়িস কেন, ইডিয়াট? মাহিন মুখে হাত দিয়ে চোখ পিটপিট করে বলল। মেয়ে মানুষের মতো না, বউ যখন জড়িয়ে ধরে তখন তো ঠিকই সুযোগে সদ্ব্যবহার করো শালা। নিস্তব্ধ রাগে চোখে তাকাতেই মাহিন সুরসুর করে বেরিয়ে গেল। আশা আজ রান্না করছে, নিজের হাতে সব কিছু সে রান্না করেছে। রান্নার পদ সংখ্যা সর্বাধিক। সুজন খেতে খেতে আর চোখে আশার দিকে চেয়ে বলল, মা, খাবার আজ তুমি রান্না করেছ? একটুও স্বাদ নেই খাবারে, না নুন না ঝাল। এর থেকে তো ভাতের মার খাওয়াই উত্তম ছিল। আশা সঙ্গে সঙ্গে কোথাও যেন গেল। দুজন আর চোখে চেয়ে সবাই পরখ করছে। রাহিলা বেগম ছেলের কথা শুনে চোখ গরম করে বলল, মিথ্যা কথা বলিস না সুজন, এই খাবারই আমরা সবাই খেয়েছি, বুঝলি? ভীষণ মজা হয়েছে। আর আমি রান্না করেছি, সব তোর বউ করেছে। মা, তোমাদের হুট করে জিহ্বার স্বাদ পরিবর্তন হয়েছে, বুঝলে? আর তোমার বৌমা রান্না করেছে বলে এত বিশ্রী স্বাদ হয়েছে। বৃষ্টি হয়েছে তো গপ গপ গিলিস কেন? রেখে দে। কি যে বলো না মা, খাবার নষ্ট করতে নেই, জানো না? আশা একটা বাটিতে করে কি যেন নিয়ে এসে সুজনের সামনে রাখলো। তার সামনে থেকে ভাতের প্লেটটা সরিয়ে রাখলো। সুজন হতবাক হয়ে চাইল। এই নিন আপনার ভাতের মার, ভাতের বদলে বরং আপনি এগুলোই খান, কেমন? সুজন কথা বলার ভাষা হারালো। আশাকে চেতাতে গিয়ে দেখেছে সে এবারে বেদম ভাষা ফেসে গেল। এবার কি হবে? এমন সুস্বাদু খাবারগুলো কি তবে তার কপালে জুটবে না?
রাহেলা বেগম মুচকি মুচকি হাসতে লাগলো। যাক, ছেলে তার জব্বর জব্দ হয়েছে। সুজন চুপি চুপি গম্ভীর রাতে উঠে বসলো। তার পাশেই আশা ঘুমিয়ে আছে। সে দেখেছে বউ তার সব খাবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। সুজন পা টিপে টিপে রান্নাঘরে এলো। ফ্রিজ থেকে সেই পায়েসটা বের করে এক চামচ মুখে দিল। অমনি সামনে তাকিয়ে আশাকে দেখে চোখ বড় বড় করে ফেলল। গেলার আর শক্তি সে পেল না। আশা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বউ তার উঠলো কখন? দেখে তো এলো ঘুমিয়েছিল। খাবার নাকি ভালো হয়নি, তো আপনি ফ্রিজের কাছে কি করছিলেন শুনি? আশা সুজনের হাত থেকে পায়েসের বাটিটা কেড়ে নিল। সুজন করুণ চোখে তাকিয়ে শুধালো, একটু খাই, দাও না। আশা ভাব নিয়ে বলল, আগে সত্যিটা স্বীকার করুন দেখি, তারপর ভেবে দেখব। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। খাবারগুলো ভীষণ সুস্বাদু হয়েছে, এবার দাও। আশা মুচকি হেসে বাটিটা এগিয়ে দিল। বলল, ডাইনিংয়ে গিয়ে বসুন, আমি সবগুলো খাবার গরম করে আনছি। ভাতের মার যে আপনি খাননি তা আমি খুব দেখেছি। পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে তা বোঝাই যাচ্ছে। যান বসুন। সুজন অদ্ভুত চোখে আশার পানে তাকিয়ে রইল। মেয়েটা খুব সূক্ষ্মভাবে তার প্রতিটা জিনিসের খেয়াল রাখে। সুজনের হৃদয় শীতল হয়ে মেয়েটাকে রাগাতে দেখলেও, রাখতে দেখলেও তার ভালো লাগে, হাসতে দেখলেও তার ভালো লাগে। আচ্ছা, তবে এটাই কি ভালোবাসা? নিস্তব্ধর কথা মতো কালি ওদের বাড়িতে এলো মাহিনের মা বোনের সাথে। বাসন্তী সবাইকে দেখে খানিকটা উত্তেজিত হলো, চিন্তায় ভার হলো মন। কি করতে এলো তারা হঠাৎ করে? আবেদা বেগম বিয়ের কথা তুলতেই ওসমান ভিলার ড্রয়িং রুমে চলছে পিনপতন নীরবতা। সকলেই চেয়ে আছে বাসন্তীর পানে। বাসন্তী মাথা নিচু করে অসহায় মুখ করে বসে আছে। বাবু মাহিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শুধালো, এই যে ছেলে, তুমি কি বাসন্তীকে সত্যি ভালোবাসো? মাহিন বুক ফুলিয়ে বলল, জি। ফুপু আবারও জিজ্ঞেস করলো, বাসন্তী তোমায় ভালোবাসে? মাহিন এক পলক বাসন্তীর দিকে চাইল, প্রত্যুত্তর করলো, জি। বাসন্তী চমকে উঠে মাথা তুলে চাইল মাহিনের পানে। কিন্তু বাসন্তী তো আমাদের একবারও বলেনি সে তোমাকে ভালোবাসে। কেন বলেনি সেটা বরং আপনার ওর কাছে জিজ্ঞেস করুন। ফুপু হুড়ির চোখে মাহিনকে দেখে নিয়ে বলল, তোমার থেকে আমাদের মেয়ের বয়স বেশি, তারপরও কিছুদিন আগে তার ডিভোর্স হয়েছে। এত কিছুর পরও কি তুমি বাসন্তীকে ভালোবেসে সারা জীবন সুখী রাখতে পারবে? মাহিনের ভালোবাসা আজও এক ফোঁটা কমেনি। তার বাসন্তী সৌন্দর্য ভবিষ্যতে কমবে না আশা করে। যদি তোমার পরিবারের সমস্যা হয়? আবেদা বেগম বাদ সেধে বলল, এমনটা মোটেও ভাববেন না আপা। আমার মাহিনের পছন্দ আমার পছন্দ। তাছাড়া আপনাদের মেয়ে এমনিতেই লক্ষ্মী। শুধু বয়সের জন্য যে আমি আপত্তি করব এমনটা ভাববেন না আপা। ওপরওয়ালা আমাদের জীবনকে কখন কোন দিকে মোড় নেয়, আমাদের সব কিছু মানিয়ে গুছিয়ে সাজিয়ে নেওয়া উচিত। আমার পক্ষ থেকে কোনো আপত্তি পাবেন না আপনারা আপা। ছেলেটার বাপ তো গত হয়েছে আরও কয়েক বছর আগে। সে বেঁচে থাকলে আমার মনে হয় না সে কখনো আপত্তি করতো। আবেদা বেগমের কথায় সবাই খুশি হলো। আবেদা বেগম বাসন্তীর পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে আদরের স্বরে শুধালো, সেদিন তোমার কথাগুলোর মানে আমি বুঝেছিলাম মা। তোমার মনে যে আড়ষ্টটা কাজ করছে তা আমি বুঝেছি। শুনো মা, জীবনের পথে চলতে গেলে কখনো সমাজ কি বলবে ভাববে সেসব নিয়ে চিন্তা করবে না, নিজের পছন্দ অনুযায়ী কাজ করবে। নিলয় সাহেব বলল, বাসন্তী, তুই যা বলবি আমরা তাই করব। তোর মতের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। তাই যা বলবে ভেবেচিন্তা বলবে, তোমার উপর কোনো জোর নেই। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, দেখ আপা, জীবনে যাই করিস কখনো অন্য কি ভাববে না ভাববে সেটা নিয়ে জীবনের সুন্দর অনুভূতি মুহূর্তগুলো নষ্ট করিস না। মন যা চায় সেটাই কর, তবে মনকে অবশ্যই বেস্ট জিনিসটা চুজ করতে বলিস। একে একে সবাই বাসন্তীকে বোঝালো, একবারের ঝড়ে জীবন কখনো থেমে থাকবে না। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের চালিয়ে যেতে হবে। বহু দূর থেকে বহু ক্রোশ দূরে যেতে হবে। বাসন্তীর চোখ ও পানিতে টইটুম্বুর হলো। আজ আরও একবার তার পরিবার প্রমাণ করে দিল সে ফেলনা নয়। ডিভোর্সি মেয়েরা ফেলনা হয় না, তাদের স্বাধীন চেতা ভাবে বাঁচার অধিকার রয়েছে। ভালোবাসায় কোনো বয়সের বাজ বিচার মানে না। নিজের জীবন নিজে সুন্দর করে সাজাতে গোছাতে পারলে সবই সুন্দর। সে আত্মবিশ্বাসী স্বরেই বলল,
আমি মাহিনকে ভালোবাসি বাবা। আমি ওকে বিয়ে করতে চাই, ওর সঙ্গে সারা জীবন কাটাতে চাই। আমি বিয়েতে রাজি ফুপি। আলহামদুলিল্লাহ। সকলে আনন্দে আলহামদুলিল্লাহ পড়ল। বাসন্তীর মুখশ্রী হতে প্রথমবার ভালোবাসার স্বীকারোক্তি শুনে মাহিনীর হৃদয় পুলকিত হলো। মুগ্ধ নয়নে সে তাকিয়ে রইল বাসন্তীর পানে। নিস্তব্ধ তার সেই চাহনিও লক্ষ্য করলো। সে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমরা সবাই তবে বিয়ের ডেট ফিক্স করো, ওরা দুজন একটু আলাদা কথা বলুক। আপা, মাহিনকে তোর রুমে নিয়ে যা। বাসন্তীর রুমে আসতেই মাহিন এক সেকেন্ডও দেরি করলো না, শক্ত করে জড়িয়ে ধরল নিজের প্রিয়তমাকে। বাসন্তীর লজ্জায় আড়ষ্ট হয়ে বলে উঠল, কি করছো মাহিন? কেউ চলে আসবে। মাহিন তার কথায় পাত্তাও দিল না, উল্টো ঠাস করে বাসন্তীর গালে নিজের ওষ্ঠের সহিত ভালোবাসার পরশ এঁকে দিল। বাসন্তী হতভম্ব হয়ে চাইল, চোখ গরম করে চেয়ে শুধালো, কি করছো তুমি? ভুলে যেও না আমি তোমার বড়, একটু সম্মান তো করো। কোনো সম্মান করা করে নেই বাসন্তী সুন্দরী, এবারে শুধু ভালোবাসা। এতদিন আমায় অনেক ইগনোর করেছেন, বিয়ের পর আমি তার প্রতিশোধ নেব। বাসন্তী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে নেমে এলো। কথাবার্তা বলবে না ছাই, ছেলেটা শুধুই দুষ্টুমি। মাহিনুর নিচে নেমে এলো। ঠিক হলো পরবর্তী শুক্রবারেই কপতির ঘরোয়া আয়োজনেই দু হাত একত্রিত করে দেবে। অপরূপ সকাল, মেঘে রোদ্দুরে প্রেমসিক্ত খেলা চলছে আপন মনে। পূর্ব গগনে কখনো মেঘ, কখনো রোদ্রু, কখনো উভয় খেলছে কানামাছি। তাসফি রেডি হচ্ছে আজ প্রথম দিন নতুন কলেজে যাবার উদ্দেশ্যে। আর বাবা, এখন কি তার একা একা কলেজে যেতে কি আর ভালো লাগবে? তার উপরে 2 দিন পর বাসন্তী আবার বিয়ে। এখন এই মুহূর্তে কলেজে গিয়ে কি মন টিকবে? আশ্চর্য। কিন্তু বেহায়া লোকটাকে বোঝাবে কে? তার ডাক্তার মহাশয় তাকে নতুন কলেজে ভর্তি করেছে ঠিকই, কিন্তু তাসফি যে শর্ত দিয়েছিল তার যেন সেখানে বোরিং না লাগে তার ব্যবস্থা করে দিতে। এখন দেখা যাক লোকটা কী ব্যবস্থা করেছে তার জন্য। তাকে কলেজে নামিয়ে দিয়ে নিস্তব্ধ গিয়ে নিজের চেম্বারে বসবে। হ্যাঁ, তার নিজে মহাশয় ঠিক করেছে আর কোনো মেডিকেল কলেজে তিনি শিক্ষকতা করবেন না। আর কোনো মেয়ের তার দিকে চেয়ে থেকে নজর না লাগুক, আর তাদের জীবনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক। নিজের রেস্টুরেন্টের ব্যবসাটাই বড় করবেন তিনি। সঙ্গে ডাক্তারি তো আছেই, নিজের চেম্বারে তিনি ইচ্ছে স্বাধীন মতো বসবেন। মাঝে মাঝে কোনো সরকারি হসপিটাল থেকে ডাক এলে সেখানে গিয়ে ঢু মেরে আসবেন। জীবনে এত টাকা পয়সার দরকার কি? তারা যা পাচ্ছে তাতেই তো কুলিয়ে রয়ে যাচ্ছে। তাসফি গাড়িতে বসে নিস্তব্ধকে এই নিয়ে বোধহয় শতবার একই কথা জিজ্ঞেস করে যাচ্ছে, অথচ লোকটা কোনো উত্তরই দিচ্ছে না। কি হলো বলুন না একটু, কি ব্যবস্থা করেছেন সেখানে আমার জন্য? এবারে উত্তর না দেওয়ার এবারে তাসফির মেজাজ সত্যি সত্যি খিচিয়ে গেল। আসলে লোকটা কোনোদিন শুধরাবে না। তাসফি চিৎকার করে দাঁতের দাঁত চেপে বলল, গাড়ি থামান, এক্ষুনি গাড়ি থামান, এই মুহূর্তে গাড়ি থামাবেন আপনি। অসহ্য বর্বর লোক। নিস্তব্ধ থতমত কণ্ঠে বলল, আশ্চর্য, চিৎকার করছো কেন? তো বসে বসে কি আঙুল চুষবো? একটা কথা আপনাকে কতক্ষণ ধরে জিজ্ঞেস করে যাচ্ছি, একটা উত্তর দিচ্ছেন? আরে বাবা, কলেজে গেলেই তো দেখতে পাবে, এখন বলার কি প্রয়োজন আছে বলো তুমি? তাসফি মুখ ফুলিয়ে বাইরের দিকে মুখ করে বসে রইল। আর একটা কথা বলতে চায় না সেই লোকটার সাথে। প্রেয়সী নীরব অভিমানে নিস্তব্ধ মুচকি হাসে। এখন অভিমান করে আছে ঠিকই, কিন্তু কলেজে পৌঁছানোর পর এই অভিমান কতখানি টিকে থাকে সেও দেখবে। একটা প্রাইভেট মেডিকেল কলেজের সামনে গাড়ি এসে থামল। নিস্তব্ধ অর্ধাঙ্গিনী ফুলিয়ে রাখা মুখশ্রীর হাতের আঙ্গুলের সাহায্যে উঁচু করে ধরল। তাসফি ললাটে চুমু এঁকে দিল, ফিসফিস করে বলল, সব কিছুতে এভাবে অভিমান করলে হয় বউ? একটু ধৈর্য ধরতে শেখো। জেনে রেখো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। রাখুন তো আপনার লেকচার। ওকে, তাই সই। সাবধানে থাকবেন, সাবধানে বাসায় ফিরবেন। আমি আসছি তবে। তাসফি বেরিয়ে এলো গাড়ি থেকে। নিস্তব্ধ সাঁই করে গাড়ি ছুটিয়ে দৃষ্টিসীমানার বাইরে বেরিয়ে গেল। তাসফি কলেজের ভিতরে প্রবেশ করতেই কেউ তাকে পেছন থেকে এসে শক্ত করে জড়িয়ে দিল। তাসফি চমকে উঠল, এই অচেনা কলেজে কে তাকে চিনবে? সারপ্রাইজ। প্রিয় বান্ধবীর পরিচিত কণ্ঠস্বর পেতেই সে চট করে পেছনে ফিরল। আশার মুখশ্রী খানা অবলোচন করতেই খুশিতে আত্মহারা হলো তার চিত্ত। এই তো সপ্তাহখানেক আগেই আশা সুজনকে বলেছিল, আপনি আমার জন্য আর কিছু না করুন, একটা উপকার করুন প্লিজ। সুজন ভ্রুকুচকে চেয়ে বলল, হোয়াট? তাফসি যেই কলেজে ভর্তি হবে
আমাকে প্লিজ সেই কলেজে মাইগ্রেশন করান প্লিজ। সুজন খানিকটা ভাবার ভঙ্গিমা করে বলল, হুম, সম্ভব নয়, তোমাকে ওই কলেজেই পড়তে হবে। তাসপিনে তাতে কি সমস্যা? বাকি 2 বন্ধু তো রয়েছে, লাগলে আরো বন্ধু বান্ধব পাতিয়ে নেবে। আশা রেগে গিয়ে বলল, আপনি একটা অসহ্য লোক। আমার রান্না